আজকে তাহলে আমাদের টপিক হলো ফ্রেনেলস ইকুয়েশন। ফ্রেনেলস ইকুয়েশনটা কি? ফ্রেনেল ইকুয়েশন হলো যে ওই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন এক মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যাচ্ছে তখন দুই মাধ্যমের বিভেদ তল থেকে কিছুটা অংশ রিফ্লেক্ট হয়, কিছুটা অংশ রিফ্র্যাক্ট হয়। তাহলে আপতিত তরঙ্গের কতটা অংশ রিফ্লেক্ট হলো বা কতটা অংশ রিফ্র্যাক্ট হলো, বোঝা গেল? কতটা ইনসিডেন্ট অ্যামপ্লিটিউডে কতটা রিফ্লেক্ট হলো, কতটা ট্রান্সমিট হলো। যে ইকুয়েশনের মাধ্যমে জানা যায় তাকেই বলা হয় ফ্রেনেলের ইকুয়েশন। এবার ফ্রেনেলের ইকুয়েশন দু ধরনের কেসে আমরা বার করব। একটা হচ্ছে এস পোলারাইজেশন আর একটা হচ্ছে পি পোলারাইজেশন। এস পোলারাইজেশনটা কি? আমরা কি জানি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেদিকে যায় ইলেকট্রিক ফিল্ড তার সঙ্গে কি রকম থাকে? তার সঙ্গে পারপেন্ডিকুলার। ভেরি গুড, তার সঙ্গে পারপেন্ডিকুলার। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি এদিকে যায় তাহলে এর সঙ্গে পারপেন্ডিকুলার প্লেনটার উপর ইলেকট্রিক ফিল্ড এইদিকেও হতে পারে, এইদিকেও হতে পারে, সব দিকে হতে পারে, তাই? ইলেকট্রিক ফিল্ডটা যদি ইনসিডেন্ট প্লেনের সঙ্গে লম্ব হয়, ইলেকট্রিক ফিল্ড যদি ইনসিডেন্ট প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার হয় তখন তাকে আমরা বলবো পারপেন্ডিকুলার পোলারাইজেশন বা এস পোলারাইজেশন। আর ইলেকট্রিক ফিল্ডটা যদি ইনসিডেন্ট প্লেনেই থাকে তখন তাকে বলবো প্যারালাল পোলারাইজেশন বা পি পোলারাইজেশন। সবার আগে আমরা করব এস পোলারাইজেশনের জন্য ফ্রেনেলের জেড লিখলাম। জেড লিখলে অসুবিধা কিছু নেই, তোমরা এসও লিখতে পারো, আমেরিকান আর ব্রিটেন, কোনো অসুবিধা নেই। ধরো এটা হচ্ছে আগের দিনের মতো আমাদের বিভেদ তল। হ্যাঁ, বিভেদ তল মানে the interface is this, ওকে? এই দিকটা z less than 0, এই দিকটা হচ্ছে z greater than 0, ওকে? So this is z axis, this is x axis, this is O, this is medium 1, this is medium 2. This medium has constant epsilon 1 mu 1, this medium has epsilon 2 mu 2. মানে এই মাধ্যমে পারমিটিভিটি হচ্ছে epsilon 1, পারমিয়াবিলিটি হচ্ছে mu 1। এই মিডিয়ামের পারমিটিভিটি হচ্ছে epsilon 2, পারমিয়াবিলিটি হচ্ছে mu 2। বেশ, তাহলে আলোটা এসে বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা এসে এইভাবে আপতিত হলো। সো দিস ইজ দ্য ইনসিডেন্ট ওয়েভ ভেক্টর k. This is the angle of incidence theta. তাহলে আগের দিন আমরা রিফ্লেকশনের ল প্রুফ করেছিলাম। এখানে কি ছিল? ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তাহলে রিফ্লেকশন অ্যাঙ্গেলকে ডাইরেক্ট থিটাই ধরে নাও, আর অন্য কিছু লেখার দরকার নেই। দিস অ্যাঙ্গেল ইজ অলসো থিটা। দিস ইজ দ্য ডাইরেকশন অফ রিফ্লেক্টেড ওয়েভ এন্ড আলোটা এইভাবে যাওয়ার কথা ছিল, ট্রান্সমিটের জন্য এইদিকে চলে গেল। So this is the direction of transmitted wave. The angle B theta 2. বেশ, আমরা কি ধরে নিয়েছি? এস পোলারাইজেশন। প্লেন অফ ইনসিডেন্স কোনটা? এক্স জেড। ওয়াইটা এই বরাবর আছে, ওয়াইটা এই বরাবর বেরিয়ে আসছে, তার জন্য আমরা ড্র করছি না। প্লেন অফ ইনসিডেন্স হচ্ছে এক্স জেড, মানে এই বোর্ডের প্লেন। ক্লিয়ার? তাহলে ইলেকট্রিক ফিল্ডটা এই বোর্ডের সঙ্গে কি হতে হবে? পারপেন্ডিকুলার। বেরিয়ে আছে তো, তাই আমি লিখছি
ইলেকট্রিক ফিল্ড ই আউট। ওকে, এখানেও ইলেকট্রিক ফিল্ডটা কি হবে, বাইরের দিকে বেরিয়ে আসবে, তাই ওখানে আমি বলছি E1 আউট। ইলেকট্রিক ফিল্ড এর ক্ষেত্রে বাইরের দিকে, আর ট্রান্সমিটারের ক্ষেত্রেও বাইরের দিকে, তাই আমি বলছি E2 আউট। আউট মানে বাইরের দিকে বেরিয়ে আসে। ওকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডগুলোর অভিমুখ কি হবে? দেখো আমরা ম্যাক্সওয়েলস ইকুয়েশনে ওখানে পড়েছিলাম B = 1/ওমেগা K ক্রস E, তাই তো? B মানে কি, মিউ ইনটু H, তাহলে H মানে হচ্ছে 1/ওমেগা মিউ K ক্রস E, সিম্পল কনস্ট্যান্ট এই নিচে। তাহলে উপরটা ক্রস প্রোডাক্ট, যে ক্রস প্রোডাক্টটা করলে ভেক্টরটা যেদিকে হবে H এর ডাইরেকশন সেই দিকে হবে। ক্লিয়ার? তাহলে দেখো ইলেকট্রিক ফিল্ড বাইরের দিকে বেরিয়ে আসছে, রাইট? দিস ইজ দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। K ইজ দিস, K ক্রস E, এই কথার মানে কি, K থেকে E এর দিকে ডান পাকে স্ক্রু। দিস ইজ K, দিস ইজ E, তার মানে এই থেকে এই দিকে ডান পাকে স্ক্রু ঘোরাবে। ডান পাকে স্ক্রু যদি তুমি ঘোরাও তাহলে বেরিয়ে আসবে, this is the direction of incident magnetic field। ঠিক আছে, এইখানে ইলেকট্রিক ফিল্ডটা বাইরের দিকে, কেটা এদিকে, তাহলে K ক্রস E, তার মানে this is the direction of H1। এখানে K এইদিকে, E এইদিকে, K ক্রস E মানে this is the direction of H2। Base. So these are the directions of electric field, magnetizing field and the direction of propagation of field। ঠিক আছে, let the electric field of the পরীক্ষায় ছবিটা মাস্ট, ছবি ঠিকঠাক করে রাখলে ডেরিভেশন আপনা হতে পারে। Electric field of the incident wave is perpendicular to the plane of incidence। Plane of incidence মানে XZ plane। So the electric field is perpendicular to the plane of incidence মানে কি, এই বোর্ডের সঙ্গে পারপেন্ডিকুলার। ঠিক আছে, এটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ। ওকে, X Z, যেহেতু দুই দিকের মিডিয়ামটাই সমসত্ব বা হোমোজিনিয়াস, তাই ইনসিডেন্ট ওয়েভ যদি ইলেকট্রিক ফিল্ড যদি পারপেন্ডিকুলার হয়, রিফ্লেক্টেড ওয়েভেরও ইলেকট্রিক ফিল্ড পারপেন্ডিকুলার হবে, ট্রান্সমিটেড ওয়েভেরও ইলেকট্রিক ফিল্ড পারপেন্ডিকুলার। As both sides of the interface, interface মানে কি রে, Z equals to 0, তাই না? ইন্টারফেসটা কোথায় আছে, Z equals to 0, আর হোমোজিনিয়াস and linear, hence the electric fields of the reflected
and transmitted waves will also be perpendicular to the plane of incidence. ওকে, ধরে নিচ্ছি the E fields and H fields are given by আপতিত যে ইলেকট্রিক ফিল্ড, সে আপতিত ইলেকট্রিক ফিল্ডকে আমি বললাম E, which is E0 e to the power j k dot r minus omega t. রিফ্লেক্টেড ইলেকট্রিক ফিল্ডকে বললাম E1, which is যার অ্যামপ্লিটিউড হচ্ছে E10 e to the power j k1 dot r minus omega t. E2 যেটা ট্রান্সমিটেড ওয়েভ, তার অ্যামপ্লিটিউড হচ্ছে E20 e to the power j k2 dot r minus omega t. যদি এইগুলো ইলেকট্রিক ফিল্ড হয়, তাহলে এই করেসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড কি হবে? সিম্পল ফর্মুলা 1 by omega mu1 k cross e, এর জন্য ম্যাগনেটিক ফিল্ড H1 হবে k1 cross E1 by omega mu1, আর এর জন্য ম্যাগনেটাইজিং ফিল্ড হবে k2 cross E2 by omega mu2. এইবার দেখ, এটাতে একটা ইন্টারফেস আছে এখানে, বাউন্ডারি at z equals to 0. আমরা ইলেকট্রিক ফিল্ডের উপর একটা বাউন্ডারি কন্ডিশন জানি, সেটা হচ্ছে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড ইজ কন্টিনিউয়াস। আরো একটা জানি, কি বলতো? নর্মাল কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ কন্টিনিউয়াস। দেখ, যেদিন প্রমাণ করেছিলাম 2 নম্বর প্রমাণে ছিল নর্মাল কম্পোনেন্ট অফ বি ইজ কন্টিনিউয়াস, আর 3 নম্বর প্রমাণে ছিল ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড ইজ কন্টিনিউয়াস। ট্যানজেনশিয়াল মানে কার সঙ্গে ট্যানজেনশিয়াল? ইন্টারফেসের সঙ্গে ট্যানজেনশিয়াল। দেখি কার সঙ্গে ট্যানজেনশিয়াল ছিল? ইন্টারফেস। এখানে ইন্টারফেস কি? এইটা ইন্টারফেসের সঙ্গে ট্যানজেনশিয়াল মানে ইন্টারফেসের সঙ্গে লম্ব মানে z অ্যাক্সিস, আর ইন্টারফেসের সঙ্গে ট্যানজেনশিয়াল মানে y। হয় এই এখান থেকে বেরোবে, মানে বোর্ড থেকে বেরিয়ে আসছে, অথবা বোর্ডে ঢুকছে, দ্যাট ইজ ট্যানজেনশিয়াল টু দিস প্লেন। আর পারপেন্ডিকুলার মানে কি? কোনটা? দেখতেই তো পাচ্ছি, z অ্যাক্সিস। ক্লিয়ার? তাহলে ইলেকট্রিক ফিল্ড গুলো সব কি বাইরের দিকে, তাহলে অলরেডি এই ইন্টারফেসের সঙ্গে ট্যানজেনশিয়াল না পারপেন্ডিকুলার? ট্যানজেনশিয়াল, because this and this এটাকে তো ছেদ করছে না, so they are already tangential. We know that the tangential component of electric field is continuous across the interface. অতএব ইলেকট্রিক ফিল্ড গুলো সবাই তো ট্যানজেনশিয়াল, তাহলে মিডিয়ামের এই দিকে কত ইলেকট্রিক ফিল্ড?
E plus E1 বা equal to E2 কে, তাই তো? এক নম্বর মিডিয়ামে আছে ইনসিডেন্ট আর রিফ্লেক্টেড, আর ওই দিকে আছে ট্রান্সমিটেড। তাহলে ইনসিডেন্ট প্লাস রিফ্লেক্টেড ইকুয়াল টু ট্রান্সমিটেড হবে, বিকজ ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট ইজ কন্টিনিউয়াস। তুই বলবি আপনি তো নিচে টি লেখেননি ট্যানজেনশিয়াল লেখানোর জন্য, দরকার নেই না, সবাই তো এই দিক বরাবর আর সবাই তো ট্যানজেনশিয়াল, তাহলে আমি কেন লিখতে যাব? ই মানে কি এটা? E0, দেখ সবার ডাইরেকশন সেম তো, তাহলে কি ভেক্টর চিহ্ন দেওয়ার দরকার আছে? সবার ডাইরেকশন সেম, তাহলে কেটে বেরিয়ে যাচ্ছে ডাইরেকশনটা, তাহলে সিম্পলি লিখছি E0 e to the power j k dot r minus omega t plus E10 e to the power j k1 dot r minus omega t. That must be equals to E20 e to the power j k2 dot r minus omega t. কিন্তু আগের দিনও পড়েছি, আজকেও বলছি, এই ইকুয়েশনটাকে সব সময় ভ্যালিড হতে হবে আর সব পয়েন্টে ভ্যালিড হতে হবে অ্যাট দ্য ইন্টারফেস। তাহলে সব পয়েন্টে ভ্যালিড হতে গেলে আর সব টাইমে ভ্যালিড হতে গেলে এক্সপোনেনশিয়াল গুলো থাকবে না। কালকে মনে আছে সব কেটে দিয়েছিলাম, তাহলে এটা পড়ে থাকবে সিম্পলি E0 প্লাস E10 ইজ ইকুয়াল টু E20। এটাকে এক নম্বর ইকুয়েশন বলছি। কেন করলাম? as this equation must be valid for all points on the interface and all time, সমস্ত সময় এবং এই ইন্টারফেসের অবস্থিত সমস্ত বিন্দুর জন্য প্রযোজ্য হবে। তাই এক্সপোনেনশিয়াল গুলো সব কেটে বাদ চলে গেল। এটা হলো ফার্স্ট ইকুয়েশন। ক্লিয়ার? আমরা এনি কোশ্চেন? বেশ, আমি একটা জিনিস তখন বলছিলাম না যে নরমাল কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ কন্টিনিউয়াস। আমরা নরমালটা নেব না, ট্যানজেনশিয়াল। ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড নিয়েছি, ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড। ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ডের যে বাউন্ডারি কন্ডিশন ওটা হচ্ছে 4 নম্বর। দেখবি কন্টিনিউয়াস নয়, কেন? একটা কারেন্ট ডেনসিটি আছে, আছে না? KF বলে একটা কারেন্ট ডেনসিটি ছিল। কোথায় ছিল ওটা? ইন্টারফেসে। হ্যাঁ, ওই বাউন্ডারিটার উপর কারেন্টটা ঘুরে বেড়াচ্ছে। এখানে বাউন্ডারির উপর কোনো কারেন্ট নেই। এই যে বাউন্ডারি, এখানে কোনো কারেন্ট নেই। না থাকলে KF হয়ে যাবে 0। দেখিয়েছিলাম সেদিন, তারপরে লেকচারটা একবার দেখবা। তখন ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড হয়ে যাবে কন্টিনিউয়াস। সেইটাই ইউজ। Also, the tangential component of H field is also continuous across the interface. অতএব দেখো, ইলেকট্রিক ফিল্ডের জন্য যেমন এই স্পেস পার্ট ছিল, টাইম পার্ট ছিল, ওগুলো তো সব কেটে জাস্ট এইটুকু পড়ে থাকলো। ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রেও তাহলে শুধু এই অ্যামপ্লিটিউডগুলো লিখলেই হবে। আমরা এই এক্সপোনেনশিয়াল পার্টগুলো আর জোর করে লেখার দরকার নেই। শুধু দেখো, ম্যাগনেটিক ফিল্ডের ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট নিতে হবে। ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নিলে কিন্তু হবে না। ঠিক আছে? এইচটা হচ্ছে আপতিত আলোর এইচ হচ্ছে এই বরাবর। মনে মনে আমি এখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মতো একটু কল্পনা করতে পারি। হ্যাঁ, দিস dot dot line and z axis are parallel and this is
ভেদক, ভেদক একদম এই দুটো লাইন সমান্তরাল, এটা হচ্ছে ভেদক। তাই এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা। কোনো অসুবিধা? এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, এই দুটো যোগফল কত? 90 ডিগ্রি। আবার এই অ্যাঙ্গেলটা আর এই দুটো অ্যাঙ্গেলের আর এই অ্যাঙ্গেলের যোগফল কত? 90 ডিগ্রি। তাহলে মাঝের এই অ্যাঙ্গেলটাকে বাদ দিতে পারি। সো ক্যান্সেল। If this is theta, this is theta, and this is also clear? তাহলে h এর এই বরাবর উপাংশ হচ্ছে h cos theta, আর এই বরাবর উপাংশ h sin theta। হ্যাঁ, h sin theta টা কোন বরাবর? z, আর z অ্যাক্সিস হচ্ছে ইন্টারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে ওইটাকে নেওয়া যাবে না। h cos theta এই বরাবর যে উপাংশ, সেটা হচ্ছে x অ্যাক্সিস বরাবর, সেটা তো এর সঙ্গে পারপেন্ডিকুলার নয়, প্যারালাল। তাহলে অনলি এটা এই বরাবর, তাই তো? এক মিনিট, কিন্তু এটা প্লাস x না মাইনাস x? মাইনাস, তাই একটু মাইনাস সাইন দেব। h থেকে আসবে h0, ওর অ্যামপ্লিটিউড কত? e এর অ্যামপ্লিটিউড যেমন e0, h এর অ্যামপ্লিটিউড কি হবে? h0 cos থিটা। বোঝা গেছে? এই যে রিফ্লেক্টেড ম্যাগনেটিক ফিল্ড, এইখানে আমি মনে মনে x অ্যাক্সিস আর y অ্যাক্সিস কল্পনা করতে পারি। জাস্ট দুটো পারপেন্ডিকুলার লাইন, this line and z line, these are parallel। ঠিক আছে? তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, ভালো করে দেখো, বোঝা যাচ্ছে? তাহলে এই অ্যাঙ্গেলটা কত? থিটা। দিস অ্যাঙ্গেল প্লাস দিস অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। আবার দিস অ্যাঙ্গেল প্লাস দিস অ্যাঙ্গেল, সেটা কত? তার মানে আমি এটাকে মনে মনে বাদ দিয়ে এইটাকে ডাইরেক্ট লিখে দিতে পারি থিটা। ওকে, সো h1 এর দুটো উপাংশ এখন দেখ। h1 টা এই বরাবর থাকবে h1 cos থিটা, আর এই বরাবর থাকবে h1 sin থিটা। h1 sin থিটা তো পারপেন্ডিকুলার, ভুলে যাও। সো h1 cos থিটা, সো প্লাস, বাট এটা কিন্তু প্লাস x বরাবর, তাই এখানে প্লাস দেব আর মাইনাস দেব। প্লাস h1, দেখো e1 এর জন্য অ্যামপ্লিটিউড কত ছিল? e10। তাহলে h1 এর জন্য অ্যামপ্লিটিউড হবে h10 cos theta, that must be equals to, এবার এই দিকে এখানেও সেম তুমি করতে পারো। দেখো এই যে ডট ডট লাইনটা তুমি মনে মনে টানলে, এই লাইনটা z অ্যাক্সিস প্যারালাল, প্যারালাল তো। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় 2 হয়, এই অ্যাঙ্গেলটা ইজ অলসো থিটা 2। অনুরূপ কোণ, আরে এই লাইনটা আর এই লাইনটা প্যারালাল, এটা ভেদক, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল তো সেম। আচ্ছা, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের যোগফল, আবার এই অ্যাঙ্গেল আর এইখানে যে ছোট্ট অ্যাঙ্গেলটা আছে তার যোগফল। তাহলে এই মাঝের অ্যাঙ্গেলটা বাদ দিয়ে দাও। সো দিস ইজ থিটা, দিস অ্যাঙ্গেল ইজ থিটা। ইফ দিস অ্যাঙ্গেল ইজ থিটা 2, তাহলে h2 এই বরাবর কম্পোনেন্ট h2 cos থিটা, আর এই বরাবর h2 sin থিটাকে নেব না, because that is perpendicular, h2 cos theta 2, but that is negative x অক্ষ বরাবর। তাহলে মাইনাস h20 cos theta 2। ঠিক আছে, বেশ। এবার দেখো, তুমি জানো কি h মানে কি? ke/omega mu, ঠিক তো? h মানে k, তাহলে শুধু যদি ম্যাগনিটিউড নিতাম, h equal to k/omega mu into e, হ্যাঁ? বাট k/omega মানে কি রে? তুই আবার জানিস k স্কয়ার মানে ওমেগা স্কয়ার মিউ এপসিলন। তাহলে k/omega মানে কত?
k বাই ওমেগা মানে রুট ওভার মিউ এপসিলন বাই নিচে একটা মিউ পড়ে থাকবে ইনটু ই। আরে ওকে, তাহলে স্কয়ার রুট অফ এপসিলন by mu into e. This is the relation between the magnitudes of h and e. তাহলে h0 এর সঙ্গে e0 এর সম্পর্ক কি? ইউজ দিস ইকুয়েশন। h0 মানে মাইনাস স্কয়ার রুট অফ এপসিলন 1 বাই মিউ 1 E0 cos theta. Is it okay? H10 কি হবে? H10 E10 এর সঙ্গে রিলেটেড প্লাস এপসিলন 1 মিউ 1 E10 cos theta is equals to minus H20 is related to E20 square root epsilon 2 by mu 2 E20 cos theta 2. So this is equation number 2. This one E1 epsilon 1 and mu 1 okay ওটা 0 মিডিয়াম তে epsilon 1 mu 1 আর epsilon 2 mu 2 তাই না? তাহলে দেখ আমার কাছে দুখানা ইকুয়েশন আছে। কটা ইকুয়েশন আছে? দুটো। এই ইকুয়েশনটাও হচ্ছে E0 E10 আর E20 এর মধ্যে, এখানেও হচ্ছে E0 E10 আর E20 এর মধ্যে। এই দুটোকে সলভ করে আমি E10 আর E20 কে ক্যালকুলেট করব। ক্লিয়ার? চলো এবার সলভ করি। E20 মানে কত? E0 প্লাস E10। আমি এইটাকে পুট করে দিতে পারি 2 এ। বেশ, ইউজিং the value of using equation 1 in 2 যদি আমি ইউজ করি, বাঁ দিকটায় কি আছে? মাইনাস স্কয়ার রুট অফ এপসিলন 1 বাই মিউ 1 E0 cos theta plus square root of epsilon 1 by mu 1 E10 cos theta, that is equals to minus square root of epsilon 2 by mu 2 E20, but E20 মানে কি? E0 plus E1 into cos theta 2. ওকে, E0 গুলোকে আলাদা করো, E10 কে আলাদা করো। বেশ, E0 গুলো তার মানে মাইনাস স্কয়ার রুট অফ এপসিলন 1 বাই মিউ 1 E0 cos থিটা, প্রথম টার্মটাকে রেখে দিলাম, ওই দিক থেকে E0 এর সামনে মাইনাস আছে ওইটাকে নিয়ে আসি, প্লাস স্কয়ার রুট অফ এপসিলন 2 বাই মিউ 2 E0 cos theta 2. This must be equals to, তাহলে E10 দুটোই মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস কমন নিই, মাইনাস E10 square root of epsilon 1 by mu 1 cos theta plus square root of epsilon 2 by mu 2
cos theta 2। বেশ, তাহলে E10 by E0 E10 by E0 E10 কি রে? রিফ্লেক্টেড লাইটের অ্যামপ্লিটিউড বা রিফ্লেক্টেড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের অ্যামপ্লিটিউড, আর E0 টা কি? ইনসিডেন্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের অ্যামপ্লিটিউড। তাহলে দুটো রেশিও, তাহলে কতটা রিফ্লেক্ট হচ্ছে পেয়ে যাব। এটাকে বলা হয় অ্যামপ্লিটিউড রিফ্লেকশন কোএফিসিয়েন্ট R, কিন্তু এটা কি ধরনের পোলারাইজেশন? পারপেন্ডিকুলার, তাই আমি বলছি R প্যারালাল। কি নামে? অ্যামপ্লিটিউড রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। লিখে রাখো, অ্যামপ্লিটিউড রিফ্লেকশন কোএফিসিয়েন্ট কত? বেশ, স্কয়ার রুট অফ এপসিলন 1 বাই মিউ 1 cos theta minus square root of epsilon 2 by mu 2 cos theta 2 by root over epsilon 1 by mu 1 cos theta plus root over epsilon 2 by mu 2 cos theta, equation number 3 বলছি। এবার ছবিটা মুছে দিলে অসুবিধা আছে তোমাদের? কোনো অসুবিধা নেই তো? ছবিটা লাগবেও না। এটা গেল E10 আর E0 এর মধ্যে রিলেশন। আচ্ছা, আর পারপেন্ডিকুলার কি বলে বলেছিলাম? অ্যামপ্লিটিউড রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। পারপেন্ডিকুলার চিহ্ন কেন দিয়েছিলাম? বিকজ দিস ইজ ফর এস পোলারাইজেশন। ওকে, এইবার যদি আমি এর আগেরটা কি করেছিলাম? 2 নম্বর ইকুয়েশনে E20 বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি যদি E20 এর জায়গায় E10 কে উঠাতে চাই তাহলে কি হবে? দেখো, using E10 from equation 1 in 2, তাহলে কি হবে? মাইনাস square root of epsilon 1 by mu 1 E0 cos theta plus square root of epsilon 1 by mu 1 E10 cos theta, কিন্তু E10 মানে কত রে? E20 minus cos theta is equals to minus square root of epsilon 2 by mu 2 E20 cos theta 2। তাহলে আবার আমি E20 গুলোকে আলাদা করব, E0 গুলোকে আলাদা করব। E0 গুলোকে যদি আমি আলাদা করি, এর E0 এর সামনেও মাইনাস, এই E0 এর সামনেও মাইনাস, তাহলে মাইনাস E0 square root of epsilon 1 by mu 1 plus, ও দুটো তো একই জিনিস তাই না? এটা square root of epsilon 1 mu 1 E0 cos theta, এটাও epsilon 1 mu 1 E0 cos theta, তাহলে 2, so it is minus 2 epsilon 1 by mu 1 E0 cos theta is equals to, এটাকে ওইদিকে নিয়ে যাই, minus E20 কমন নিই, এটাও মাইনাস আছে, এটাও মাইনাস হয়ে যাবে, তাহলে স্কয়ার রুট অফ এপসিলন 1 বাই মিউ 1
cos theta plus square root of epsilon 2 by mu 2 cos theta বোঝা গেল বেশ মাইনাস মাইনাস কেটে গেল সো e20 বাই e0 এটা হচ্ছে ট্রান্সমিটেড ওয়েভের অ্যামপ্লিটিউড এটা ইনসিডেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড তাই এটা বলবো p পারপেন্ডিকুলার বা অ্যামপ্লিটিউড ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট which is two times square root of epsilon 1 by mu 1 cos theta by square root of epsilon 1 by mu 1 cos theta plus square root of epsilon 2 by mu 2 cos theta 2. This is called amplitude transmission coefficient. This is equation number. এবারে এই ইকুয়েশনগুলোকে সিম্পলিফাই করা যায় কোনো প্রশ্ন আপাতত So these are Fresnel's equations. This is one Fresnel's equation for transmission of amplitude and this is another Fresnel equation for reflection of amplitude. ঠিক আছে এবং এগুলো দুটোই কিন্তু হলো S পোলারাইজেশন P পোলারাইজেশন নয় কি পোলারাইজেশন S এই যে চিহ্নগুলো দেখতে থাকি this is S পোলারাইজেশন এই ইকুয়েশনগুলোকে আরো সিম্পলিফাই করা যায় কি করব For most of the medium, mu is approximately mu 0. তার মানে mu 1 ও mu 0, mu 2 ও mu 0 তাহলে সবার মধ্যে থেকে দেখো উপরেও mu 1 আছে, mu 1 আছে, mu 2 আছে তাহলে সবাই mu 0 তাহলে কেটে বাদ তাহলে পড়ে কি থাকবে শুধু epsilon 1 epsilon 1 epsilon that also refractive index of any medium যদি আমি সেটাকে বলি n n মানে কি c by v but c by v মানে কত v মানে হচ্ছে 1 by square root of epsilon mu আর c মানে হচ্ছে epsilon 0 mu 0 c মানে 1 by mu 0 epsilon 0 এগুলো ফ্রি স্পেসের পারমিটিভিটি ফ্রি স্পেসের পারমিয়াবিলিটি ওই মিডিয়ামে মানে যে মিডিয়ামে আলোর বেগ v বা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের বেগ v সেই মিডিয়ামের পারমিটিভিটি এবং সেই মিডিয়ামের পারমিয়াবিলিটি কিন্তু তুমি মোস্ট অফ দ্য মিডিয়ামের জন্য mu is mu 0 তাহলে mu 1 mu 0 কেটে বাতিল তাহলে এটা কত হলো ঠিক তো কোনো অসুবিধা তাহলে এই বুদ্ধিটাই যদি আমি ইউজ করি সবার মধ্যে মিউ গুলো তো অলরেডি কেটে বাতিল হয়ে গেল এটা কি করে থাকবে ভালো করে দেখ এই এক্সপ্রেশনটা দিকে দেখ p perpendicular is equals to 2 square root of epsilon 1 থাকবে cos theta থাকবে by square root of epsilon 1 cos theta plus square root of epsilon 2 cos theta 2 আছে তো মিউ কেন লিখলাম না মিউ গুলো সবার মধ্যে আছে কেটে বেরিয়ে গেল সবাইকে যদি আমি স্কয়ার রুট অফ এপসিলন দিয়ে যদি ভাগ করি তো কোনো অসুবিধা আছে কারণ কেটে বেরিয়ে যাবে তো বেরোবে না তাহলে এটা কত ফার্স্ট মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স
এটাও ফার্স্ট মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা সেকেন্ড। সো ইট ইজ 2n1 cos theta by n1 cos theta plus n2 cos theta 2. ঠিক তো? তাহলে আর পারপেন্ডিকুলারটা কত হবে? আর পারপেন্ডিকুলার সেম জিনিস, n1 cos theta minus n2 cos theta 2 by n1 cos theta plus n2 cos theta 2. So these are the expression, same expression, Fresnel equation, but refractive index এর মাধ্যমে। এই এক্সপ্রেশন গুলোকে 5 আর 6 আরো সিম্পলিফাই করা যায়। কি করে? আমি করব না, এটা আমি তোমাদের হাতে ছেড়ে দিচ্ছি। এটা n1 n2 আছে, n1 n2 আছে, n1 n2 গুলোকে রাখবো না। কি করে? তোমাদেরকে বলবো এটা করতে। হ্যাঁ, ইউজ স্নেলস ল। স্নেলস ল কি? প্রথম মাধ্যমিক প্রতিসরাঙ্ক ইনটু sin theta is equal to দ্বিতীয় মাধ্যমিক প্রতিসরাঙ্ক ইনটু sin theta 2. Use this to get r parallel এটা বেরোবে minus sin theta minus theta 2 by sin theta plus theta 2, আর t parallel বেরোবে 2 cos theta sin theta 2 by sin theta plus theta 2. এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? তোমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স গুলোকে সরাতে হবে এই 5 আর 6 থেকে ইউজিং স্নেলস ল। দিয়ে দেখো এই যে এক্সপ্রেশন দুটো, এখানে কোনো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিন্তু নেই। বোঝা গেল? পরের দিন আমরা পি পোলারাইজেশন করব বা প্যারালাল পোলারাইজেশনে কি হয় সেটা।